করছি পরিযান উপন্যাস। লিখেছেন ইশিতা রহমান সানজিদা। পর্ব ৪৩। নিস্তব্ধতা গ্রাস করছে পুরো জমিদার বাড়িতে। কোথাও কোনো শব্দ নেই। ঝিঝি পোকারাও মুখ বন্ধ করে রেখেছে। তারাও বুঝেছে এই পুরনো আমলের বাড়িটি একটা মৃত্যুপুরী। এই বুঝি কোনো শব্দ হলো, এই বুঝি লাশ পড়ল। নতুন খেলা শুরু হয়েছে যেন। বাঁচা মরার খেলায় জয়ী হবে কে তা বলা বাহুল্য। পরীর দিকে তাকিয়ে আছে শায়ের। পালককে কেন মেরেছে তা উত্তর সে দেয়নি এখনো। দিবে কিনা তাও শায়ের ভাবান্তর দেখে বোঝা যাচ্ছে না। সে শুধু পরীকে দেখছে। প্রিয়তমার সৌন্দর্যে ঝলসে যাচ্ছে হৃদয়। চোখ জ্বলছে তবুও মন ভরছে না। পরীর নতুন রূপে দগ্ধ হচ্ছে সে। চোখ থেকে অশ্রু ঝরছে পরীর। সে পারছে না স্বামীর কাছে কঠোর হতে। এত কিছু জানার পরেও ওর মনে হচ্ছে কোথাও একটা কিন্তু রয়ে গেছে, যা পরী এখনো জানে না। নওশাদ যে সম্পূর্ণ সত্য বলেছে তার কোনো প্রমাণ নেই। শুধুমাত্র নওশাদের কথার উপর ভিত্তি করে সে শায়েরকে দূরে সরিয়ে দিচ্ছে। এটা হতে পারে না। পরী অশ্রুসিক্ত আঁখি মেলে শায়েরের দিকে তাকালো। কথার প্রসঙ্গ পাল্টে বলে, আমাকে ভালোবাসবেন মালি সাহেব? চমকে তাকালো শায়ের। পরী আবার তার মত বদলে ফেলেছে। খানিকটা দূরে দাঁড়ানো পরী শাড়ির আঁচলটা বুক থেকে নামিয়ে পরী শায়েরের দিকে এগোতে লাগলো। আমার শরীরে অনেক ক্ষত মালি সাহেব, আপনার ভালোবাসা দিয়ে সব সারিয়ে দিন। আমার অনেক কষ্ট হচ্ছে, আমি আর সহ্য করতে পারছি না। দড়ি দিয়ে বাঁধার কারণে পেটে লম্বা দাগ হয়ে আছে। উন্মুক্ত সেই স্থান নীলচে বরণ ধারণ করেছে। ফর্সা শরীরে তার জ্বল করছে। এক পলক সেদিকে তাকিয়ে পরীর মুখমণ্ডলে দৃষ্টি নিবদ্ধ করে শায়ের। পেটের ক্ষতের থেকে শরীরের চোখের ক্ষত আরও গভীর, যা সারানোর ক্ষমতা ওর নেই। পরীর মুখোমুখি হয়ে দাঁড়ালো শায়ের। শাড়ির আঁচলটা ঠিক করে দিয়ে পরীর চোখে চোখ রাখলো। আপনি আমাকে ভালোবাসেন? হঠাৎই পরী শায়েরের বুকে সামুদ্রিক ঢেউয়ের মতো আছড়ে পড়ল। শায়ের নিজেও কালবিলম্ব না করে শক্ত করে জড়িয়ে ধরল তার পরিজানকে। অল্প সময় আলাদা ছিল দুজন, অথচ মনে হচ্ছে বহুকাল আলাদা ছিল দুজনে। পরী নিজেও সমস্ত শক্তি দিয়ে ধরেছে শায়েরকে। ওরা দুজনেই খুব ভালো করে জানে ওরা একে অপরের থেকে দূরে থাকতে পারবে না কখনোই। শায়ের যত অন্যায় করুক না কেন পরী ওকে ছাড়তে পারবে না। আপনি কি পালককে সত্যিই হত্যা করেছেন? শায়েরের বুকে মুখ গুজে বলে উঠল পরী। শায়ের দেরি না করেই জবাব দিল, আপনাকে মিথ্যা বলার সাহস আমার নেই পরিজান। হ্যাঁ, আমিই পালককে মেরেছি। শায়েরের বন্ধন থেকে নিজেকে মুক্ত করে পরী। চোখের জল মুছে বলে, কেন মেরেছিলেন তাকে? সে কি ক্ষতি করেছিল আপনার? আপনার আমার মাঝে তৃতীয় ব্যক্তি আমি পছন্দ করি না, তাই পালককে মরতে হয়েছে। শুধু তাই নয়, শেখরকেও রাখিনি, ভবিষ্যতেও কাউকে আসতে দিব না। বেশ শান্ত স্বরেই জবাব দেয় শায়ের। এতে কিছুটা রেগে গিয়ে পরী বলল, এই জন্য আপনি পালককে মারবেন কেন? ভালোবাসা চাওয়া কি অপরাধ? আপনিও তো বলেছিলেন মেয়েরা ফুলের মতো, তাদের শুধু ভালোবাসার জন্য সৃষ্টি করা হয়েছে, লড়াই করার জন্য নয়। তাহলে আপনি কেন মারলেন তাকে? আমি তার সাথে লড়াই করিনি, তাকে তার প্রাপ্যটুকু দিয়েছি। ভালোবাসা নিয়ে নোংরা খেলা আমি পছন্দ করি না। কি এমন খারাপ দেখলেন তার মাঝে আপনি? আপনার আমার মাঝে তৃতীয় ব্যক্তি আগমন আমি হতে দিব না। আপনি ওই প্রসঙ্গ বাদ দিন, আমি আর এ বিষয়ে কোনো কথা বলবো না। পরে মুখ ফিরিয়ে নিল। বৃতৃষ্ণায় ভরে যাচ্ছে মনটা। সে আর শায়ের দিকে তাকালো না। তখনই শায়ের কক্ষ ত্যাগ করে। কিছুক্ষণের মধ্যেই আবার ফিরে এলো। হাতে করে সে একটা মলমের কৌটা নিয়ে এসেছে। কাছে এসে পরীর হাত ধরে বলে, এদিকে আসুন, মলম লাগিয়ে দিচ্ছি। যত রাগ শায়েরের উপর পরী দেখাক না কেন, দিন শেষে শায়েরের স্পর্শ পেলে পরীর রাগ মিলিয়ে যায় নিমিষেই। এই পুরুষটিকে সে ফেরাতে পারে না কিছুতেই। পরীকে পালঙ্কের উপর বসিয়ে আঁচল সরিয়ে দেয়। শক্ত করে বাঁধার কারণে দাগটা হয়েছে। শায়ের হাত বুলায় নীলচে দাগে, তারপর মলমটা লাগাতে থাকে। আপনাকে বেঁধেছিল কে? নওশাদ? না, কবির। ওকে মেরে ভালো করেছেন, না হলে ওকে আমিই মেরে দিতাম। কেন? আপনাকে ছুঁয়েছে সে? ওর বেঁচে থাকার অধিকার নেই। মৃদু হাসে পড়ি। আমাকে ছুঁয়েছে বলে আপনি কবিরকে মারতে চান? আর কবির আমার আপাকে ছুঁয়েছে বলে আমি তাকে মেরে দিয়েছি। আপনার আমার মাঝে অনেক তফাৎ, তাই না? আপনার আমার মাঝে তফাৎ আছে পরিজান। আপনি পবিত্র একটা ফুল, আর আমি ভুল। ভুল মানুষের প্রিয় থাকতে নেই। তাই তো আমার প্রিয় আমার থেকে হারিয়ে যাচ্ছে।
বলুন না পালক কি এমন পাপ করেছিল যে আপনি তাকে এই শাস্তি দিলেন? সাহেব দাঁড়িয়ে গেল। বারবার একই প্রশ্ন কেন করছেন? এই প্রসঙ্গ বাদ দিন, তাহলে বের হয়ে যান এখান থেকে। সাহেবের উত্তরের আশা না করে ওর হাত ধরে টেনে ঘর থেকে বের করে দিয়ে দরজা আটকে দিল পরি। দরজা ঘেঁষে মেঝেতে বসে পড়ল পরি। হাঁটুর উপর মাথা রেখে চোখ বন্ধ করে নিল। পানিতে ভিজে উঠল ঘন পাপড়িগুলো। পরি বলে উঠল, আপনার সাথে আর যেন কখনো না দেখা হয় মালি সাহেব। আপনার জন্য আর কেউ আসুক বা না আসুক, আমি আসবই পরিজান। আমার ভালোবাসা একটু কমবে না পরিজান। সারা রাত ওভাবেই কেটে গেল দুজনের। পরি দু চোখের পাতা এক করতে পারেনি। সকাল হতেই সে ঘর থেকে বের হয়। দরজার পাশেই সায়েরকে হেলান দিয়ে বসে থাকতে দেখে। চোখ বন্ধ সায়েরের, বোঝাই যাচ্ছে সে ঘুমাচ্ছে। পরি এখান থেকে চলে গেল। অন্দরের উঠানে এসে পুরো বাড়িতে চোখ বোলালো। পরির মনে পড়ল সোনালির কথা। কত কানামাছি খেলেছে সে বোনের সাথে। সোনালি চোখ বেঁধে পরি চারপাশে ছুটোছুটি করত। সাথে রূপালিও এসে যোগ দিত। তিন বোন মিলে মাতিয়ে রাখত জমিদার বাড়ি। কিন্তু আজ সেই বাড়িকে মৃত্যুপুরী মনে হচ্ছে। সময়ের ব্যবধান কত কিছু বদলে গেল। পরি রূপালির ঘরে গেল। পিকুল ঘুমাচ্ছে, রূপালি বসে আছে। পরি ঢুকতেই রূপালি সোজা হয়ে বসে। পরি কিছুক্ষণ রূপালিকে দেখে বলে, আব্বা কেন আমাকে মারতে চায় তা আমি পুরোপুরি জানি না আপা। তুমি কি জানো? আর কিছু না লুকিয়ে সব বলো আমাকে। কাছে আয়, বস এখানে। পরি বসলো রূপালির কাছে। বড় আপা প্রাণবন্ত ছিল, জানিস পরি? সে না বলা কথা বুঝে যেত। আম্মার মনের কথা সবচাইতে বেশি বুঝতো বড় আপা। আপা যখন ছোট তখন সে দেখতো কাকা আম্মার সাথে খারাপ আচরণ করে, কিন্তু আব্বা কিছুই বলে না। সব জেনেও কেন আব্বা কিছু বলে না, এটা আবার ভালো লাগেনি। সব সময় এইসব চিন্তা করতো আপা, তবে তার উত্তর পেত না। রাখালের সাথে প্রেম করার পর ওর প্রশ্নগুলো চাপা পড়ে যায়। কিন্তু আবার সেই প্রশ্ন সামনে আসে যেদিন কাকা আম্মাকে বৈঠকে একা পেয়ে সুযোগ নেয়। ওই দিন আপা আম্মাকে বাঁচায়। সেদিন আব্বার সাথে আপার অনেক ঝগড়া হয়, যার ফল ভোগ করে আম্মা। আব্বা এখনো আম্মার গায়ে হাত তোলে। এজন্যই আম্মার শরীর সবসময় অসুস্থ থাকে। আমি এখানে না থাকলেও জানি যে পালক সব জানতে পেরেছিল। আম্মার শরীরের দাগগুলো দেখে পালকের বুঝতে বাকি থাকে না এসব কিছু আব্বার কাজ। পরি আমাদের আম্মার ঘরে ঢোকা নিষেধের একটাই কারণ ছিল, তা হলো আমরা যেন এটা জানতে না পারি আব্বা একটা নরপিশাচ। আমরা কোনো ভুল করলে আব্বা আম্মাকে প্রচুর মারতো। ছোট আম্মাও কম মার খায়নি। জুম্মানকে আব্বার সাথে করে নিয়ে গেছে পরি। জুম্মানকে আব্বার সাথে করে নিয়ে গেছে পরি। ওকেও আব্বা নিজের মতো তৈরি করবেন। তার প্রতিবাদ করতে গিয়ে ছোট আম্মা এখন নিজেই ঘরে বসে আছেন। কি হয়েছে ছোট আম্মার? জুম্মানকে সে খারাপ হতে দিবে না, এই প্রতিবাদই তার কাল হয়ে দাঁড়িয়েছে। আব্বার আঘাতে রক্তাক্ত করেছে তাকে। আম্মা এখন তার কাছেই আছেন। যাই হোক, পরের কথায় আসি। পালক সব পুলিশকে বলে দিত বিধায় তাকে মেরে ফেলা হয়েছে। আর সোনা আপাকে কেন মেরেছে? সোনা আপা সব সত্য জেনে গিয়েছিল। তুই জানিস বন্যার সময় অনেকে মারা গিয়েছিল। ওরা অসুখে মারা যায়নি, ওদের মেরে ফেলা হয়েছিল। তারপর ওদের দামি অঙ্গপ্রত্যঙ্গগুলো চড়া দামে বিক্রি করে দেন আব্বা। এই কাজ অনেক আগে থেকেই করে আসছেন তিনি। ডাক্তারদেরও নিজ আয়ত্তে রেখেছেন তিনি। ইতিহাসের কোনো জমিদারের চরিত্র ভালো ছিল না, আজও নেই। তাদের দু চারটে রক্ষিতা না থাকলে চলেই না। আম্মা যে কি কষ্ট করেছে তা আমি বুঝেছি কবিরকে বিয়ে করার পর। মেয়েরা সবকিছুর ভাগ দিতে পারলেও স্বামীর ভাগ দিতে পারে না, এতে স্বামী যতই খারাপ হোক না কেন। কবির যখন অন্য নারীর কাছে যেত তখন আমি ওই রাতটা কিভাবে কাটাতাম তা তুই বুঝবি না পরি। তুই এমন একজন পুরুষকে স্বামী হিসেবে পেয়েছিস যে শুধু তোর উপরেই আসক্ত। অন্য কোনো নারীর দিকে সে চোখ তুলেও তাকায়নি, কখনো স্পর্শ তো দূরের কথা। আব্বার এইসব জঘন্য কাজে আপা প্রতিবাদ করে, কিন্তু আব্বা তা মেনে নেয় না। তিনি আম্মার উপর জুলুম করে আপাকে থামাতো। এতে আপা ক্ষিপ্ত হয়ে আব্বাকে খুন করতে চায়। আরও অশান্তির সৃষ্টি হয় তখন। আম্মা তখন আপাকে দমিয়ে রাখে। তোর তখন 4 বছর বয়স, কি বুঝবি অতটুকু বয়সে? আম্মা বুঝতে পেরেছিল যদি আপা বেশি কথা বলে তাহলে আব্বা আপাকে মারতেও দ্বিধা করবে না। তাই আম্মা আপাকে বাঁচানোর জন্য চুপ থাকতে বলে। কিন্তু তার হলো কই? রাখালের সাথে পালিয়ে যাওয়ার সময় ধরা পড়ে যায়। রাখালকে অনেক মারে তখন। আপা সেটা দেখে আব্বার উপর আক্রমণ করে। তাই আব্বা সেদিন আপাকে মেরে ফেলে, কিন্তু গ্রামের সবাইকে এটা বলে যে আপা পালিয়ে গেছে। তুই প্রতিশোধ প্রবণ সেটা তুই ভালো করেই জানিস। আপাকে তুই সবচেয়ে বেশি ভালোবাসিস। অস্ত্র হাতে নেওয়ার সাহস তোর আছে। আব্বা সেটা ভালো করেই জানে।
সুশীলকে তুই মেরেছিস সেটা জানতে পেরে আব্বার মনে ভয় ঢুকেছে। কারণ সে জানতো তুই একদিন না একদিন ঠিকই আব্বার মৃত্যুর কথা জানতে পারবি, আর সেদিন আব্বাকেও ছাড় দিবি না তুই। এজন্য তোকে আগেই মেরে ফেলতে চেয়েছিলেন। কিন্তু আম্মা তোকে এই বাড়ির ভেতর আগলে রেখেছেন বলে তোর কোনো ক্ষতি হয়নি। আম্মা সবসময় অসুস্থ থাকে কি জন্য জানিস? তোকে বাড়ি থেকে বের করার জন্য আব্বা বলতো, কিন্তু আম্মা তা করতো না, সেজন্য আব্বা খুব মারতো আম্মাকে। আমরা যাতে না জানতে পারি তাই আমাদের আম্মার ধারে কাছেও ঘেঁষতে দিত না। দাদিকে তুই খারাপ ভাবতি পড়ি, আমিও ভাবতাম, কিন্তু একবারও ভেবে দেখিনি দাদি কেন এমন করতেন। দাদি নিজেও জমিদারের স্ত্রী ছিলেন, তাহলে সেও আমার মতোই কষ্ট পেয়েছেন। দাদি সবসময় আম্মাকে কাকার থেকে বাঁচিয়েছেন, শুধু কাকা নয় আরো খারাপ মানুষের হাত থেকে রক্ষা করেছেন। সবার সামনে কঠোর থাকলেও আমার কাছে তিনি নিজের মা হিসেবে থেকেছেন। আমরা ভুল বুঝেছি দাদিকে, জানি না এর শেষ কোথায়, আমার ছেলের ভবিষ্যৎ কি। কিন্তু পরি, এখনো সময় আছে, সায়রের সাথে চলে যা, তুই ওর সাথে ভালো থাকবি। পরি উঠে দাঁড়ালো। একটা অপরাধীর সাথে আমি যেতে পারবো না। আব্বার সাথে সেও অপরাধ করেছে, শাস্তি তো তার প্রাপ্য। সায়র অতটা পাপ করেনি যা ক্ষমার অযোগ্য, তুই পারবে ওকে ক্ষমা করতে। তাকে শাস্তি তা পেতে হবে, তাহলেই সে ক্ষমা পাবে। কক্ষ ত্যাগ করে পড়ি, যাওয়ার সময় জেসমিনের ঘরে গিয়ে তাকে দেখে আসে। খুব বাজেভাবে সে মেরেছে জেসমিনকে, যা দেখে রাগ দমাতে পারে না পরি, তাই নিজের ঘরে চলে যায়। সারকে সে আগের মতোই দেখে, তবে এবার সে জেগেছিল। পরীকে দেখে সে উঠে দাঁড়ালো।